জেনজিরা যদি ফিউচার অফ ইন্ডিয়া হয় তাহলে তাদের ফিউচারটাকে সিকিউর করার জন্য তো সেভাবে তাদের গড়ে তুলতে হবে। সেটা করা হয়নি। গত এক দশকে যেভাবে হিন্দু মুসলিম করা হয়েছে, গাই মুসলিমদেরকে পাকিস্তানি জিহাদি বাংলাদেশে ট্যাগ লাগিয়ে একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি আছে, সেখানে সাধারণ মানুষের কিছু পাওয়ার নেই। এই দেশে আমরাই রাজা, অর্থাৎ জনগণই রাজা, জনগণই প্রজা। মুসলিমদের নিশানা করেছেন ঠিক আছে, কিন্তু হিন্দুদের জন্য কি হয়েছে? হিন্দুরা কি সত্যি সুরক্ষিত আছে? হিন্দুরা কি সত্যি ভালো আছে? পেহেলগাম হলো, পুলওয়ামা হলো, কিন্তু এখন পর্যন্ত তদন্ত কেন হলো না? সরকার আপনাদের, এখানে তো কোনো মুসলিম প্রাইম মিনিস্টার নেই। যদি এই রেপিস্ট, কুসংস্কার আচ্ছন্ন এই খুনিদেরকে আমরা ক্ষমতায় বসাই, তাদের কাছে আর কী এক্সপেকটেশন রাখবে? ধর্মের নামে অ্যাকচুয়ালি ধর্মান্ধতায় ভারত মেতে উঠেছে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। মূলত এই ভারতবর্ষ বা এই বাংলার ছাত্র যুবরা যে কোনো রাজনৈতিক মারপ্যাচ থেকে দূরে থাকতো, এটাই এতদিন চলে এসেছে। আমরা সেটাই দেখেছি। কোনো রাজনৈতিক বিষয়ে তারা মত প্রকাশ করতেন না, কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন না, এমনকি কোনো আন্দোলন মুভমেন্টেও অংশগ্রহণ করতেন না। নির্দিষ্ট কোনো রাজনৈতিক পতাকার নিচে যদি যে কোনো ছাত্রছাত্রী না থাকে, তাহলে তারা কোনো রকম সাধারণ ছাত্রছাত্রী বা যুব সমাজ তারা সাধারণত রাজনীতির বাইরেই থাকতো এতদিন। কিন্তু এই নিট দুর্নীতি, তারপর দিল্লির যন্তর মন্তর এই আন্দোলন, এই সব কিছুতে, তারপরে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এগুলোর মধ্যে থেকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে এই দেশের বা এই বাংলার ছাত্র যুব তারা রাজনৈতিক বিষয়ে কথা বলতে শুরু করেছে, নিজেদের মত প্রকাশ করতে শুরু করেছে, সোশ্যাল মিডিয়ায় তারা তাদের বক্তব্য রাখছে। এবং শুধু তাই নয়, রাজপথেও তারা নেমে এসেছে। দিল্লির যন্তর মন্তরেও যে ছবি দেখতে পেয়েছি, একই রকমভাবে কলকাতা রাজপথেও তার ছবি লক্ষ্য করা গেছে। আগামী দিনে 29-এ লোকসভা নির্বাচন রয়েছে। তার আগে ছাত্রদের এই পদক্ষেপ বা এই রাজনীতির বিষয়ে কথা বলতে শুরু করা, এটা কতটা ভারতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে, এই নিয়ে আজকের কথা বলবো। এছাড়াও আরও বিভিন্ন বিষয় রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ছাত্র নেতা ইরফান সাকিব। একেবারে প্রথমে যে প্রশ্নটা দিয়ে শুরু করব, জেনজিদের রাজনৈতিক বিষয়ে কথা বলা, জেনজি মুভমেন্ট আমরা দেখেছি দিল্লির যন্তর মন্তরে, কলকাতাতেও তারা আজ পড়েছে। কি মনে হয়, লোকসভা নির্বাচন আসছে, এতদিন সমাজের বুদ্ধিজীবীরা তাদের মতাদর্শে বা তারাই পুরো বিষয়টাকে চালিত করেছে, এখন ছাত্ররা যারা প্রশ্ন করছে তারা এখন এই রাজনীতিতে ঢুকছে। কি মনে হয়, এটা কি এই লোকসভা নির্বাচনে বা ভারতের রাজনীতিতে নতুন কোনো পথ দেখাবে? দেখুন, রাজনীতি মূলত হচ্ছে দেশের জন্য, কারণ একটা দেশ পরিচালনা করে রাজনীতিবিদরা। সেখানে রাষ্ট্র যখন রাজনীতির নামে, রাষ্ট্রকে বিকশিত ভারতের নামে রাষ্ট্রকে আরও পিছনে ঠেলে দিচ্ছে। আপনি দেখুন, সারা বিশ্ব যখন আধুনিক প্রযুক্তিতে এগিয়ে, এআই টেকনোলজিতে তারা এগিয়ে, কি করবে না করবে, সায়েন্স টেকনোলজিতে চায়না থেকে শুরু করে প্রত্যেকটা দেশ, সেখানে আমাদের দেশে এখনও গরুকে মাথা, গোবর দিয়ে কি নির্মাণ হবে না হবে, গোমূত্র, গোবরের জন্য আলাদা করে বরাদ্দ হচ্ছে। মানে এর থেকে বড় উপহাস আর কিছু হয় না। যে ভারত বিশ্বকে পথ দেখাতো, সেই ভারত এখন কুসংস্কারে আচ্ছন্ন হয়ে গেছে। ধর্মের নামে অ্যাকচুয়ালি ধর্মান্ধতায় ভারত মেতে উঠেছে। যে ভারত একসময় ধর্মের কথা বলে বিশ্বকে আকৃষ্ট করেছিলেন। স্বামী বিবেকানন্দের কথাই বলুন, 1897 সালে শিকাগোর মতো শহরে গিয়ে তিনি হিন্দু ধর্মের মহানুভবতা তুলে ধরেছেন। কিন্তু আজকে ভারতবর্ষে যারা হিন্দু ধর্মের নামে রাজনীতি করছে, প্রথমত তারা রাজনীতি করছে না, তারা একটা পুরো দেশের জনজাতিকে দলদাস বা দাসে পরিণত চেষ্টা করছে। যেটা আদিম যুগে হতো, মানুষকে দাস বানানো হতো, তাদেরকে বেগার খাটানো হতো। তো আজকে মনে হয় আমরাও সেই ইতিহাসের সেই পুনরাবৃত্তি করছি। মানুষ যেখানে চিন্তাভাবনা উন্নত হবে, মানুষ পড়াশুনো এগিয়ে যাবে, একটা দেশ এগিয়ে যাওয়ার প্রথম যেটা সিঁড়ি, সেটা হচ্ছে পড়াশুনো, তাকে এডুকেট করা। কিন্তু সেখানে দেখা যাচ্ছে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আপনি 2023-24 পার্লামেন্টারি একটা ডেটা বলছে যে প্রায় লক্ষের মতো স্কুল বন্ধ হয়ে গেছে পুরো দেশে। তার মধ্যে শীর্ষে আছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। যে উত্তরপ্রদেশে কার সরকার? বিজেপির সরকার। তাহলে এই বিজেপির পুরো সরকারটা, এরা শিক্ষা ব্যবস্থা বিরোধী। শিক্ষা নিয়ে এদের কোনো অবদান তো নেই, কিন্তু যেই শিক্ষা ব্যবস্থাটা ছিল,
ধরুন এরা কংগ্রেসকে বারবার টার্গেট করে 70 বছর কংগ্রেস কী দিয়েছে, কংগ্রেস যে এইমস বানিয়েছে, যে আইআইটি বানিয়েছে, যে বিশ্ববিদ্যালয়ে যে প্রযুক্তি তৈরি করেছে, সেই প্রযুক্তির আপডেটটা তো তাদের করা উচিত ছিল। তো উল্টে দেখা যাচ্ছে যে কংগ্রেসের জামানায় বা পূর্ববর্তী সরকারের জামানায় যে সমস্ত স্কুল কলেজ ছিল সেগুলো দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। জম্মু কাশ্মীরের মতো, যে জম্মু কাশ্মীর বা মুসলিমদের নিয়ে টার্গেট করা হয়, এরা পড়াশুনো করে না, এরা পিছিয়ে। জম্মু কাশ্মীরের মতো একটা জায়গায় একটা মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হলো, তাহলে আপনি বলুন দেশ কীভাবে এগোবে? দেশ কি তাহলে গোবর আর গোমূত্রের গবেষণা কেন্দ্র করে এগোবে? এটা অসম্ভব। এবং আরও একটা যে বিষয় আমরা দেখছি যে এই রাজ্যে বিজেপি সরকার আসার পরে বিভিন্ন দিক থেকে হয়তো মানে পরোক্ষভাবে সংখ্যালঘুদেরকে একটা টার্গেট করা হচ্ছে। এই যেমন ধরুন মসজিদে মাইক খুলে দেওয়ার যে বিষয়টা, এখানে সংবিধানেই রয়েছে যে প্রত্যেকটা মানুষ নিজের নিজের ধর্ম পালন করতে পারবে, নিজের নিজের ধর্ম প্রচার করতে পারবে, সেক্ষেত্রে মাইক বাজানোর নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, কিন্তু কোনো প্রশাসন পারে না যে সরাসরি সেই মাইকটাকে খুলে ফেলতে। এই বিষয়টাকে নিয়ে কি বলছেন? পশ্চিমবঙ্গে নতুন সরকার 3 মাস এখনো হয়নি, অলরেডি মানুষ রেটিং দেওয়া করেছেন 10 দেবেন না 9 দেবেন। 10 9 কেন, 5 বছর পর আপনাদেরই 3 4 দিতেও আপনাদের হাতের আঙুল কাঁপবে। কারণ এই সরকারটা যেভাবে চলছে মানুষের সরকার না, অন্ততপক্ষে মানুষের সরকার না, গরু তো দূরে থাক। অলরেডি গরুর কারণে, যে ব্যবসার কারণে হিন্দুদের মধ্যে একটা চরম একটা ক্ষোভ জন্মে গেছে। এটা কিন্তু সরকার যেদিন যাবে সেদিন এই ক্ষোভটা উগড়ে যাবে। এবং দ্বিতীয় প্রশ্ন আসি যে আপনার মুসলিমদের, দেখুন বিজেপির পুরো রাজনীতিটা হচ্ছে মুসলিমদেরকে একটু পিছনে ধাক্কা দিয়ে, তাদেরকে একটু অত্যাচারিত করে, মব লিঞ্চ করে দিয়ে, কিছু মানুষকে উগ্র হিন্দুত্ববাদীদের একটু উস্কে দিয়ে রাজনীতি করা। কিন্তু প্রথমে যদি বলি, দেখুন পৃথিবীর ইতিহাস বলছে যে মাইনরিটিদের উপর অত্যাচার যেখানেই হয়েছে সেখানেই কিন্তু মেজরিটির যে সরকার তাকে কিন্তু পরবর্তীতে খেসারত দিতে হয়েছে। এবং ভারতবর্ষে এটা শুধু মাইনরিটি মানে কিন্তু মুসলিম মাইনরিটি এতটা কম নয়। ভারতবর্ষে 140 কোটির মধ্যে 30 কোটির অধিক হচ্ছে মুসলিম। এবং বিশ্বের, আপনি যদি বিশ্বের ডেটা দেখেন, বিশ্বের সর্বাধিক মুসলিম আবার কিন্তু ভারতবর্ষে বসবাস করে। সে সর্বাধিক মুসলিম মানে মুসলিম দেশ আপনার ইন্দোনেশিয়া হতে পারে, কিন্তু ভারতবর্ষে কিন্তু বিশ্বের সর্বাধিক মুসলিম বসবাস করে। তাহলে মুসলিম মাইনরিটি হলেও কিন্তু সংখ্যা অনেক। যেখানে বলা হয় অখণ্ড ভারত, আপনি যদি পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার সব কিছুকে যদি এক জায়গায় নেন তাহলে কিন্তু আবার মুসলিম মেজরিটি হয়ে যাবে। বাংলাদেশকে যদি এক জায়গায় নেন, তো অখণ্ড ভারতের চিত্র যেমন একটা কাল্পনিক এবং এটা বিজেপির জন্যই ধরাশায়ী হবে। এবং তেমনই কিন্তু মাইনরিটির নামে যে রাজনীতি চলছে, যে মাইক বন্ধ করে দেওয়া, বলছেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গে। এটা কোন আইনের শাসন? আইন মানে তো কোনো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যা মুখে বলে দেবে সেটা আইন নয়। ভার্বালি কোনো কিছু বলে দেওয়াটা আইন নয়। আইন হচ্ছে সংবিধানের দ্বারা চলে। একটা গণতান্ত্রিক দেশের সংবিধান যা বলবে সেটাই এই দেশের আইন। পুলিশ, কোনো অফিসার যদি প্রাইম মিনিস্টারও এসে মৌখিকভাবে বলেন যে এটা আজ থেকে আইন হয়ে গেল, সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। কারণ এদেশের প্রাইম মিনিস্টারও একজন প্রাইম মিনিস্টারও হচ্ছে এদেশের চাকর। এই দেশে তাকে 5 বছরের জন্য মানুষ জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন কাজ করার জন্য, দেশ পরিচালনা করার জন্য। দেশের ডিক্টেটরশিপ বা রাজা হিসাবে কেউ কিন্তু তাকে বসাচ্ছেন না। তাহলে আইনের ভাষায় কথা বলবে, কিন্তু যেভাবে বেআইনিভাবে পুলিশ বিভিন্ন জায়গায় গিয়ে মাইক খোলার জন্য জোর দিচ্ছেন, ভয় দিচ্ছে, হুমকি দিচ্ছে, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। এবং পুলিশের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। কারণ সরকার মানুষের জনপ্রতিনিধি, তারা কিন্তু রাজা বাদশাহ নয়। এই দেশে আমরাই রাজা, অর্থাৎ জনগণই রাজা, জনগণই প্রজা। এবং বাঁকুড়ায় একটা প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে তাদের সরকারের এখনও 2টো কাজ বাকি রয়েছে, যেটা হলো ইউসিসিকে আনা, অর্থাৎ ধর্মান্তরণের যে আইন, এবং তার সঙ্গে ল্যান্ড জিহাদের যে আইন, অর্থাৎ জমি কে কোথায় কেনাবেচা করবে, কোন ধর্ম থেকে কোন ধর্মে করবে, সেটার ওপরেও সরকারি বিধিনিষেধ থাকবে। এই বিষয়টা মানে এই ছাত্র, যুব বা এই জেনজি এটাকে কিভাবে নিচ্ছে? দেখুন, জেনজিরা জাগ্রত হয়েছে বলেই সরকার ভয় পাচ্ছে। কারণ এখন নরেন্দ্র মোদী, যাকে কখনো সমাবর্তনী অনুষ্ঠানে বা জেনজিদের সাথে, ইউথদের সাথে ইন্টারাকশন করতে দেখিনি, এখন তাদের মন জয় করার চেষ্টা করছে। এই রিলস বানাচ্ছে নতুন করে। একজন 70-এর ঊর্ধ্বে একজন বয়স্ক ব্যক্তি, তার পক্ষে এরকম নাটক বা এইরকম জেনজিদের মন জয় করার জন্য রাতের বেলা এসে রিলস বানানো, এগুলো সব সত্যি আমরা যে কোথায় চলে গেছি। একজন প্রাইম মিনিস্টার, তিনি স্টুডেন্টদের অ্যাড্রেস করবেন, তিনি এসে স্টুডেন্টদের প্রমিস করবেন যে আমি নতুন ইয়াং জেনারেশনের জন্য এত জব ভ্যাকান্সি ক্রিয়েট করলাম, আমি নতুন করে মেডিকেল কলেজ বা এআই হাব সেন্টার তৈরি করলাম।
বা নতুন করে আমি নতুন প্রযুক্তির কারখানা তৈরি করলাম, যেখানে আমাদের ইউথ জেনারেশন যারা আছে, যারা পড়াশুনো করছে, তারা কি সেখানে গবেষণা করবে, চীনের মতো তারাও রোবট বানাবে, তাহলে ঠিক আছে, আমরা মেনে নিতাম। উনি তো নিজেই বলেছিলেন যে রিলস বানাও। এখন জেনজিরা যখন দেখছেন সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর মাধ্যমে কাঁপিয়ে দিচ্ছে, কারণ এই জেনজিরা কিন্তু আলাদা, এদের মুভমেন্ট বলুন, এরা সব কিছুকে কিন্তু নর্মালি নেয়, কিন্তু সিরিয়াসলি, ওদের মাইন্ডে কিন্তু সব কিছু সিরিয়াসলি থাকে, কিন্তু ওদের অ্যাক্ট যেটা বাইরের কাজের মাধ্যমে নর্মালি বোঝায়। তো দেখছে যে জেনজিরা ডান্সও করছে, আবার এরা ডান্স করতে করতে, নাচতে নাচতে, একদম হাসতে হাসতে একটা সরকারের একটা বড় একটা মিনিস্ট্রি পদত্যাগ করিয়ে দিল। এরপরে এরা সরকার কার্যত ভয় পেয়ে গেছেন, কারণ জানেন যে এরপরে হয় নরেন্দ্র নাহলে অমিত শাহ, তাই তারা ভয় পেয়ে রেজিগনেশন দিলেন। যে সরকারে বলেছিল গর্ব করে যে এনডিএ সরকারে কোনো রেজিগনেশন হয় না, বাধ্য হয়ে তাদের রেজিগনেশন দিতে হলো। তো এটা জেনজিদের পাওয়ার। এবং গোটা বিশ্বের ভূ রাজনীতিতে আপনি দেখুন যে জেনজি বা ইউথদের যে মধ্যে একটা আক্রোশ গোটা বিশ্ব জুড়ে, কারণ রাজনীতির নামে প্রত্যেকটা দেশে লুটতরাজ আর স্বৈরতন্ত্রতা চলছে। বাংলাদেশ, নেপাল তার ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু ভারতবর্ষও জেনজি বা ইউথ যে তারা যে ক্ষোভে আসে, ক্ষোভে থাকার কারণ কি? আপনি জেনজিদের কী দিয়েছেন দেখান। গত 12-14 বছরের সরকারে বিজেপি সরকার কী দিয়েছে 12 বছরে? আমাকে দেখান যে ইউথদেরকে জন্য যেটা প্রমিস করা হয়েছিল বছরে 2 কোটি চাকরি, 2 কোটি তো দূরে থাক, উল্টে দেখা যাচ্ছে চাকরিচ্যুত হয়ে গেছেন, বহু সরকারি সংস্থা বেসরকারি হয়ে গেছে। এয়ারলাইন থেকে করে এলআইসি, অনেক তার উদাহরণ রয়েছে। তাহলে যেখানে জেনজিরা যদি ফিউচার অফ ইন্ডিয়া হয়, তাহলে তাদের ফিউচারটাকে সিকিউর করার জন্য তো সেভাবে তাদের গড়ে তুলতে হবে, সেটা করা হয়নি। গত 1 দশকে যেভাবে হিন্দু মুসলিম করা হয়েছে, মুসলিমদেরকে পাকিস্তানি জিহাদি, বাংলাদেশি ট্যাগ লাগিয়ে একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি আছে, সেখানে সাধারণ মানুষের কিছু পাওয়ার নেই। এটা শুধুমাত্র একটা সরকারে বসে থাকার একটা কৌশল, কিভাবে কিছু মানুষকে, উগ্রপন্থী কিছু হিন্দুত্ববাদী মানুষকে এককাট্টা করে মুসলিমদেরকে মারার পরে একটা ভিডিও ফুটেজ করে সেখানে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেখানো যে দেখো মুসলিমরা জেহাদি, মুসলিমরা আছে বলে দেশে এরকম পরিস্থিতি। আপনি দেখুন যে গত 1 দশকে যেভাবে মুসলিমদের উপর টার্গেট করে নিশানা করা হয়েছে, মুসলিমদের নিশানা করেছেন ঠিক আছে, কিন্তু হিন্দুদের জন্য কি হয়েছে? হিন্দুরা কি সত্যি সুরক্ষিত আছে? হিন্দুরা কি সত্যি ভালো আছে? পেহেলগাম হলো, পুলওয়ামা হলো, কিন্তু এখন পর্যন্ত তদন্ত কেন হলো না? সরকার আপনাদের, এখানে তো কোনো মুসলিম প্রাইম মিনিস্টার নেই, বা মুসলিমরা ইন্টারফেয়ার বাধা দিচ্ছে না আপনাকে। কি করে জম্মু কাশ্মীরে ঢুকলো একের পর এক সন্ত্রাসবাদী, এবং তারা এতটা নিরাপত্তার চাদর ভেদ করে তারা এতগুলো মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করার পর আবার চলেও গেল। এই প্রশ্নটা তো উঠবে। তাহলে পুলওয়ামাতে 40 জন আমাদের দেশের আর্মি তারা খুন হলো, জওয়ান খুন হলো, কেন 29 জন নিরীহ মানুষকে ধর্ম যদি জিজ্ঞাসা করে মারে, কারা মারলো, কীভাবে মারলো, অমিত শাহ তার জবাব দিক। তারা সমস্ত কিছু ব্যর্থ। আসলে বিজেপির রাজনীতি এমন, প্রথম কথা, বিজেপি করতে গেলে আপনাকে অশিক্ষিত হতে হবে, আপনাকে ধর্মীয় গোড়ামিতে থাকতে হবে, আপনাকে উগ্রবাদী হতে হবে, আপনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বা রেপ এই সমস্ত অপকর্মের সাথে লিপ্ত হতে হবে। তার উদাহরণ দেখবেন আপনি, বিজেপির বহু নেতার বিরুদ্ধে খুন, রেপের অভিযোগ রয়েছে। তাহলে বিজেপি করতে গেলে আপনাকে কুসংস্কারে আচ্ছন্ন হতে হবে, অশিক্ষিত হতে হবে, রেপিস্ট হতে হবে। আর যদি রেপিস্ট, কুসংস্কার আচ্ছন্ন এই খুনিদেরকে আমরা ক্ষমতায় বসাই, তাদের কাছে আর কী এক্সপেকটেশন রাখবেন? তারা এসবই করবে।